যেটা বললাম যে চাপের সূত্র বা হচ্ছে ল অফ প্রেশারটা আসলে একদম চার্লস লয়ের মতো হবে, শুধু পার্থক্যটা হচ্ছে চার্লস লতে আমরা প্রেশার বা চাপকে কী রেখেছিলাম কনস্ট্যান্ট, এখানে আমাদের কনস্ট্যান্ট থাকবে হচ্ছে ভি। তো আর চার্লস লতে একটা কথা বলেছিলাম যে যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে কি হয়, টেম্পারেচার বাড়লে অ্যাটমগুলার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তখন তারা কি করে এই যে পাত্র বা কন্টেইনার তার সারফেসে তারা কী করে প্রেশার দেয়, তাই না? আমরা যত টেম্পারেচার বাড়াবো তত হচ্ছে এদের কাইনেটিক এনার্জি বাড়বে, মানে হচ্ছে এরা পাত্রের গায়ে বা কন্টেনারের গায়ে আরও জোরে বেশি প্রেশার দিবে। তো এই প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য মানে ফিক্সড রাখার জন্য আমাকে কী করা লাগে, এই যে পিস্টনটা তাকে নিচে নামিয়ে দিতে হয়, মানে যাতে তাদের ভিতরের প্রেশারটা কী থাকে সেম থাকে। কিন্তু এখন যেটা আমরা করব, আমাদের ভলিউম মানে হচ্ছে আয়তন কনস্ট্যান্ট, মানে হচ্ছে আমরা পিস্টনটা জায়গা মতো রাখবো। তাহলে কি হবে, আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে, এদের কাইনেটিক এনার্জি বাড়বে, আর কাইনেটিক এনার্জি বাড়লে ভিতরে প্রেশার কী হবে বাড়বে, কারণ এই যে অ্যাটমগুলো পাত্রের গায়ে মানে হচ্ছে কন্টেনারের সারফেসে আরও জোরে জোরে কী করবে ধাক্কা দিবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে ল অফ প্রেশার আমাদের কী হবে, পি প্রপোর্শনাল টু টি, মানে হচ্ছে পি ইকুয়াল টু কে টি, মানে হচ্ছে পি বাই টি ইকুয়াল টু কে। তো চার্লস লতে কী ছিল আমাদের, চার্লস লতে ছিল হচ্ছে আমার ভি বাই টি ইকুয়াল টু কে, তাই না? ভি বাই টি ইকুয়াল টু কে মানে হচ্ছে ভি আর টি এর রেশিও অলওয়েজ কী থাকবে সেম থাকবে, আর এখানে পি আর টি এর রেশিও কী থাকবে অলওয়েজ সেম থাকবে যদি আমরা কি করি ভি কনস্ট্যান্ট রাখি। ক্লিয়ার? আচ্ছা, আর এই লটাতেও ঠিক চার্লস লয়ের মতো একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে কি, আমি ধরলাম আমার কাছে কিছু গ্যাস আছে, এটা হচ্ছে কিছু গ্যাস যার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি আর প্রেশার পি নট। ওকে, টেম্পারেচার 0-তে প্রেশার কত পি নট। এখন কি করলাম, আমি 0 থেকে আমি তাকে নিয়ে আসলাম হচ্ছে 20 ডিগ্রিতে, আর 20 ডিগ্রি তার প্রেশার হচ্ছে কত P1। 20 ডিগ্রি সেলসিয়াসে এই গ্যাসের প্রেশার হচ্ছে P1। এখন আমি যেটা করব, তার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো। তো আমি নিয়ে গেলাম হচ্ছে এখান থেকে কততে, আমার 21 ডিগ্রি সেলসিয়াসে, আর এখানে তার প্রেশার আমি ধরলাম P2। এখন এই P2 কত হবে, বা এখান থেকে এইখানে আমি কি করলাম 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলাম। তো এই যে আমি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলাম, এই 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রেশার কতটুকু বাড়বে, বাড়বে হচ্ছে আগে যা ছিল তা তো থাকবেই, মানে P1 তো থাকবেই, আর বাড়বে হচ্ছে 0 ডিগ্রি যে প্রেশার তার 1/273 করে, মানে প্লাস P0/273। ক্লিয়ার? মানে ঠিক একদম চার্লস লয়ের মতো, যে 1 ডিগ্রির জন্য ওইখানে ভলিউম বাড়তে হচ্ছে এতখানি, এখানে 1 ডিগ্রির জন্য প্রেশার বাড়বে হচ্ছে এতখানি, যেখানে P0টা হচ্ছে 0 ডিগ্রিতে তার প্রেশার। এখন আমি যদি আরও 1 ডিগ্রি বাড়াই, সাপোজ 21 থেকে আমি যাই হচ্ছে 22-তে, তাহলে কি হবে 22 ডিগ্রি সেলসিয়াস, এখানে প্রেশার আমি যদি ধরি P3, এটা হবে হচ্ছে P1 প্লাস P0/273 প্লাস P0/273। মানে আমি এরপরে যত ডিগ্রি বাড়াবো না কেন, প্রতিবার 1 ডিগ্রির জন্য আমার এতটুকু করে কী হবে, এতটুকু করে প্রেশার কী হবে বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি, এই গ্যাসটাকে ধরো আমরা নিয়ে গেলাম হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে। কত ডিগ্রি সেলসিয়াসে? 30 ডিগ্রি সেলসিয়াসে। তখন এই 30 ডিগ্রি সেলসিয়াসে তার প্রেশার পি থেটা কত হবে সেটা আমরা বের করব। আমরা কিন্তু চার্লস লয়ের জন্য এরকম বের করেছিলাম যে ভি থেটা মানে 30 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউম কত হবে সেটা বের করেছিলাম। তো ঠিক একইভাবে আমরা এখন এই 30 ডিগ্রি সেলসিয়াসে তার প্রেশার বের করব। আমরা একটু আগে কী দেখলাম, দেখলাম যে 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য প্রেশার ইনক্রিজ হয় কত P0/273। সো 30 ডিগ্রি ইনক্রিজ করলে কত হবে P0 থেটা ডিভাইড 273, তাই না? তাহলে পি থেটা মানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে প্রেশার হবে হচ্ছে 0 ডিগ্রিতে যে প্রেশার ছিল সেটা থাকবে P0 প্লাস P0 থেটা ডিভাইড 273। ক্লিয়ার? মানে হচ্ছে 1 ডিগ্রির জন্য প্রেশার ইনক্রিজ হয় হচ্ছে এতখানি,
তাহলে থিটা ডিগ্রি ইনক্রিজ করলে প্রেশার ইনক্রিজ হবে এতখানি। সো এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস সেখানে আমার প্রেশার মানে পি থিটা হবে হচ্ছে এখানে যা ছিল 0 ডিগ্রিতে তা থাকবেই প্লাস এইটা। ক্লিয়ার? মানে এতটুকু কী হবে, এতটুকু বাড়বে। তো চার্লস লয়ের মতো এখানেও ঠিক সেম কোশ্চেন যে শো দ্যাট 0 ডিগ্রি কেলভিনে বা পরম শূন্য তাপমাত্রায় বা অ্যাবসোলুট টেম্পারেচারে গ্যাসের প্রেশার 0 হয়, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি যে 0 ডিগ্রি কেলভিন মানে হচ্ছে অ্যাবসোলুট টেম্পারেচার ইকুয়াল টু কত আমার -273 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এই যে থেটা তার জায়গায় কত বসাবো -273। তার আগে আমরা পি নট কী করবো, পি নট কমন নিয়ে নিব। পি নট কমন নিয়ে 1 প্লাস থেটা বাই 273। এবার যদি আমরা থেটার জায়গায় বসাই -273 তাহলে কত হবে পি নট 1 মাইনাস 273, নিচে হচ্ছে 273। তো এখানে কী হবে 273 আর 273 কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত আমার, থাকবে হচ্ছে 1। তাহলে 1 মাইনাস 1 কত হয়ে যাবে এটা 0। তার মানে পরম শূন্য তাপমাত্রায় বা হচ্ছে 0 ডিগ্রি কেলভিনে বা অ্যাবসোলুট টেম্পারেচারে কোনো গ্যাসের প্রেশার কী হয়ে যায় 0 হয়ে যায়। ক্লিয়ার? যেটা আমরা চার্লসে দেখেছিলাম যে টেম্পারেচার যদি 0 ডিগ্রি কেলভিন হয় বা পরম শূন্য তাপমাত্রায় ভলিউম 0 হয়। তো ঠিক একইভাবে আমরা এই ল অফ প্রেশারের জন্য কি করতে পারবো, সেম গ্রাফ আঁকতে পারবো, তাই না? তো আমি গ্রাফটা আঁকি। আমি ঠিক আগের মতোই হচ্ছে এখানে আমি আমার এক্স এক্সিস, এই এক্স এক্সিস বরাবর আমি নিব হচ্ছে আমার টেম্পারেচার, আর এই যে ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিস বরাবর নিব হচ্ছে আমি আমার ভলিউম। ক্লিয়ার? তো এখানে হচ্ছে আমার টি, তো আমি ধরলাম 100, 200, 300, এটা আমার 400, আর এদিকে -100, -200, -300। ক্লিয়ার? আচ্ছা, তো আমি যদি এখন গ্রাফ আঁকি যে প্রেশার ভার্সেস টি, তাই না? এদিকে টি আর ওদিকে কত আমার, ওদিকে হচ্ছে আমার প্রেশার। তো গ্রাফটা কীরকম আসবে আমার, আসবে হচ্ছে এরকম। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে আমার -300। আচ্ছা, তো এখানে কী দেখতে পাচ্ছি আমরা, আমরা দেখতে পাচ্ছি আমি যত টেম্পারেচার বাড়াবো প্রেশার কী হবে, বাড়বে। আমরা যদি প্রেশারের দিকে কোনো একটা স্কেল দিই, সাপোজ ধরো এটা 10, 20, 30, 40, 50, তাহলে দেখো এই যে এখানে 200 ডিগ্রিতে যখন টেম্পারেচার তার 200, তখন তার প্রেশার কত, তখন তার প্রেশার হচ্ছে 50, তাই না? আর এই যে 100, এই 100-এ কত হবে, 100-এ হবে হচ্ছে 40। তার মানে যত টেম্পারেচার বাড়ছে প্রেশার বাড়ছে। আর টেম্পারেচার কমাতে কমাতে আমি যখন আসবো হচ্ছে এই যে এখানে -300-এর আগে, মানে এটা কত আমার -273। ক্লিয়ার? তো এটা হচ্ছে কার জন্য, যদি আমরা ভলিউম কি রাখি, কনস্ট্যান্ট রাখি। এখন যদি আমরা ভলিউম চেঞ্জ করে, মানে ভলিউমটা চেঞ্জ করে আমরা আরেকটা গ্রাফ আঁকি, তখন দেখা যাবে গ্রাফটা এরকম হবে না, তখন গ্রাফটা হয়তো একটু অন্যরকম হবে। এটা V1-এর জন্য, এটা V2-এর জন্য, মানে ডিফারেন্ট ভলিউমের জন্য। আমরা জানি ল অফ প্রেশারে কী থাকে, ভলিউম কনস্ট্যান্ট থাকে। তো এখান থেকে আমরা যখন ম্যাথ করব তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব হচ্ছে, যেহেতু আমরা জানি পি আর টি এর রেশিও কনস্ট্যান্ট, আমরা ম্যাথ করার জন্য ইউজ করব এই ফর্মুলা P1/T1 = P2/T2। ক্লিয়ার? তো আমরা যেরকম দেখেছিলাম যে বয়েল লতে কি দেখেছিলাম, যে তোমাকে বলবে যে কোনো একটা গ্যাসের ভলিউম ডাবল করা হলে প্রেশার কতটুকু চেঞ্জ হয়, বা প্রেশার ডাবল করা হলে ভলিউম কতটুকু চেঞ্জ হয়। এখানেও ঠিক সেরকম আসবে যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার ডাবল করলে প্রেশার কতটুকু চেঞ্জ হবে, বা আমি যদি প্রেশার ডাবল করি তাহলে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হবে। তাহলে আমরা দেখি এরকম একটা জিনিস, সাপোজ ধরো যে প্রেশার ডাবল করা হলো, তাহলে টেম্পারেচার কত হবে। তার মানে P1 = আমি কত ধরবো, P1 = আমি ধরবো হচ্ছে P1 = P, আর P2 = কত আমার 2P, তাই না? তাহলে বসাই, P1-এর জায়গা হচ্ছে কত আমার P/2,
T1 আর P2 এর জায়গায় হচ্ছে 2P T2। তো কী হবে আমার এখানে পিপি কাটাকাটি যাবে, তাই না? পিপি কাটা যাবে। সো আমি পাচ্ছি এখানে যে T2 ইকুয়াল টু 2T1, মানে আমার কি হচ্ছে, টেম্পারেচার ডাবল হয়ে যাচ্ছে। প্রেশার ডাবল করলে টেম্পারেচারও ডাবল হচ্ছে। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তবে আমরা একটু বড় ম্যাথ করবো একটু পরে। আমরা আদর্শ গ্যাস সমীকরণ, মানে এটা শেখার পরে আমরা এই যে 4টা ল থেকে আমরা ম্যাথ দেখবো যে কোন টাইপের ম্যাথ আসতে পারে। আর একটা টাইপ থেকে, মানে একটা ল থেকে তুমি যদি ম্যাথ করো, তুমি বাকি লয়ের ম্যাথগুলোকে বুঝে যাবা। কারণ হচ্ছে বয়েলস লতে কী থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এখানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে, আর এখানে ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তো এবার আসি আমরা যে আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আসলে কী। আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে, আমি বলেছিলাম মনে হয় চ্যাপ্টারের শুরুতে, যে এটা হচ্ছে আগের 3টা ফর্মুলা, এই 3টাকে যদি আমরা একসাথে করি, মানে যদি তোমার প্রেশার, ভলিউম, টেম্পারেচার কেউই যদি কনস্ট্যান্ট না হয়, ক্লিয়ার, মানে কেউই কনস্ট্যান্ট না, তখন কি করতে হবে, 3জনকেই রাখতে হবে, কাউকে বাদ দিতে পারবো না। তখন আমার আসবো হচ্ছে এই আদর্শ গ্যাস সমীকরণ বা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো আমরা এখন আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা বের করে দেখি।